এখন রাত ৮টা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। মাঝে মাঝে মেঘের গর্জনে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। রাস্তাঘাট একেবারে শূন্য, গাড়ি ঘোড়াও তেমন একটা চোখে পড়ছে না। এই দুর্যোগের বাজারে সামনের ওই ছোট্ট পুলিশ স্টেশনটাকে দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওটা উড়ে গিয়ে অন্য কোথাও অবস্থান করবে। রাস্তার ধারে এই পুলিশ স্টেশনটি অনেক দিনের পুরনো। স্টেশনটির ভেতর থেকে একটি পুরনো দিনের হিন্দি গান ভেসে আসছে। অজয়বাবু নিজের চেয়ারে বসে জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করছেন। অজয়বাবু এই থানায় 5 বছর ধরে আছেন। লোকটি বড্ড ভালো, নেশাখোর কিংবা বদমেজাজের লোক নন তিনি। তিনি শান্ত প্রকৃতির খাঁটি বাঙালি মানুষ। থানার কনস্টেবল বিপুল চট্টোপাধ্যায় টেবিলের ওপর রাখা রেডিওটা বন্ধ করে অজয়বাবুর কানের কাছে এসে বললেন, স্যার, বাইরের অবস্থাটা দেখছেন? হ্যাঁ। অজয়বাবু যেন চমকে উঠলেন। তিনি এতক্ষণ ধরে এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের বৃষ্টিটাকে দেখছিলেন। তিনি বিপুলবাবুর দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ, ওই না মানে যে করেই হোক আমাকে বাড়ি যেতেই হবে, না হলে আমার স্ত্রী আমাকে কিন্তু আস্ত রাখবে না। একজন পুলিশ অফিসার হয়ে বউকে ভয় পান? যাই হোক, আপনার কাছে তো ছাতা আছে, একটু বৃষ্টিটা কমলে না হয় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, বৃষ্টিটা একটু কমলে ছাতা নিয়ে বেরিয়ে পড়তে হবে। তবে আপনি কি যেন বললেন এক্ষুনি, বউকে ভয় পাই কি না? আগে হ্যাঁ, খুব ভয় পাই। আমাকে দেখে জেলের কয়েদিগুলো বাঘ মনে করলেও বাড়িতে আমি একটা মিষ্টি বেড়াল হয়েই থাকি। যাই হোক, আর দেরি করব না, না হলে অনেক রাত হয়ে যাবে। রাত হয়েছে তো কি হয়েছে স্যার? ও, আপনি নিশ্চয়ই ভূতে ভয় পান, তাই না? উফ, কি যে বলেন বিপুলবাবু, ভূত? আমি ভূতকে ভয় পাই না, বরং ভূত আমাকে ভয় পায়। নিজের স্ত্রীকে ছাড়া আমি কিন্তু কাউকেই ভয় পাই না। যতই বলুন স্যার, কেন জানি না অনেকে ভূতে বিশ্বাস করে, অনেকে তাদের অস্তিত্ব মানে। আমার দিদা ঠাকুমারা সবাই কিন্তু ভূত পেতনির গল্প বলতো। অজয়বাবু নিজের ক্যাপটা টেবিল থেকে তুলে নিয়ে নিজের মাথায় পরে বললেন, ভূত কেবল এই বইয়ের পাতা এবং সিনেমার পর্দায় দেখা যায়, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। এই অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমি বেরিয়ে পড়ি। বৃষ্টিটাও একটু কমেছে দেখছি। আপনার স্ত্রীকে বলবেন হাতে কোনো তাবিজ বা ওই রকম জাতীয় কিছু বেঁধে দিতে। বাইরের হাওয়া বাতাসগুলো তো আর ভালো নয়। এইসব আপনি বিশ্বাস করেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন আমি নিশ্চয়ই বলবো। এখন আসি তাহলে। ঠিক আছে স্যার, তবে চেষ্টা করবেন ওই রামপুকুর ইটভাটা রাস্তা দিয়ে না যাওয়ার। কেন? রামপুকুরের পাশ দিয়ে গেলে কি হবে? ওটাই তো শর্টকাট। বিপুলবাবুর মুখে যেন একটা ভয়ের ছাপ পরিষ্কার ধরা পড়ল। মানে যদিও আমি নিজে কখনো দেখিনি, তবে শুনেছি ওখানে নাকি দামিনীর আত্মা ঘুরে বেড়ায়। কি? দামিনী? হ্যাঁ, দামিনী নামটা নিশ্চয়ই শুনেছেন। কিছু বছর আগে ওখানে একটা সুইসাইড হয়েছিল না, ওই লাভ কেস, ভুলে গেলেন? আরে অরুণ বলে একটা ছেলে ওই দামিনী বলে মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। বেশ অনেক দিন ধরেই ওরা একটা সম্পর্কে ছিল। তারপর বিয়ে না করেই বিদেশে চলে যায় ছেলেটা। ছেলেটার বাবা বড় ব্যবসাদার ছিল, ওখানে নাকি ছেলেটা একটা বিদেশি মেয়েকে বিয়ে করে। এরপর দামিনী সেটা জানতে পেরে সুইসাইড করেছিল, গলায় দড়ি দিয়ে। আরে আমরাই তো তদন্ত করেছিলাম। সে কি ভয়ানক দৃশ্য! লোকে বলে মৃত্যুর পরও নাকি ও ওখানে ঘুরে বেড়ায়, আর ওর টার্গেট শুধু পুরুষেরা। যদিও এটা কতটা ঠিক সেটা আমি জানি না। অজয়বাবু কিছুক্ষণ চুপ থাকার পর সেখান থেকে চলে গেলেন। অজয়বাবু পুলিশ স্টেশনের মেন গেট অবধি আসলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আবার তাকে আটকা পড়তে হলো, কারণ আবারও ঝেঁপে নামল বৃষ্টি। মেন গেটের শেডের তলায় দাঁড়িয়ে রইলেন তিনি খানিকক্ষণ।
বাইরে লোডশেডিং, রাস্তাঘাট এক্কেবারে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। অজয়বাবু মনে মনে বলতে লাগলেন, আজকে যে কার মুখ দেখে উঠেছি কে জানে। কথাটা বলতে বলতে পকেট থেকে একটা সিগারেট বের করে অজয়বাবু ঠোঁটের ডগায় রাখলেন। তারপর বুক পকেট থেকে দেশলাইটা বের করে সিগারেটটা জ্বালানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই সেটা জ্বলল না। ধুর বাবা, দেশলাইটা তো জ্বলছেই না, প্যাকেটটা পুরোটাই ভিজে গিয়েছে দেখছি। কপালই খারাপ শালা, কি যে হচ্ছে আজ। বাবু, কে? হঠাৎ পাশ থেকে কেউ যেন কিছু বলে উঠল। বাবু, এই নিন বাবু। অজয়বাবু নিজের পাশে কাউকে যেন অনুভব করলেন। একজন অল্প বয়সী ছেলে তার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির মুখ অন্ধকারে তেমনভাবে দেখা যাচ্ছে না। অজয়বাবু প্রশ্ন করলেন, কে তুমি? দেশলাই চাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি লালু, পাশেই চায়ের দোকানে কাজ করি। ও তুমি, যাক বাবা, চিনি তো তোমাকে। আর বলবেন না, দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, দেখুন কাণ্ড, কি বৃষ্টি বলুন তো। অনেকক্ষণ ধরেই শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি, আপনি হয়তো খেয়াল করেননি, অন্ধকার তো। যদিও আমার বাড়ি এই সামনেই, যাই হোক, এই নিন। ছেলেটি নিজের পকেট থেকে একটা দেশলাই বের করে অজয়বাবুকে দিল। অজয়বাবু সিগারেটটা ধরিয়ে নিয়ে বললেন, সত্যি বলতে তোমার গলা শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। আচ্ছা, এখন গাড়ি ঘোড়া কি কিছু পাওয়া যাবে? যা বৃষ্টি আরম্ভ হয়েছে, আজকেই বাইকটাও আনলাম না। এখন গাড়ি পাওয়া তো মুশকিল বাবু, তারপর এত রাত। তাহলে আর কি, বৃষ্টি কমলেই ছাতা নিয়ে হাঁটতে হবে আর কি। বাবু, একটা কথা জিজ্ঞেস করব? কি? আপনি বকবেন না তো? না না না, বলো। আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন? হ্যাঁ, তুমিও শুরু করলে? না মানে, এত রাতে একা বাড়ি যাবেন তো, নিশ্চয়ই একটু দূরে আপনার বাড়ি। তাতে কি হয়েছে? ভূতে ধরবে নাকি আমাকে? ছেলেটি যেন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে আবার বলল, আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও শনিবারের গপ্প অরিজিনালসে। ঋত্বিক ভাদুড়ির লেখা দামিনী। চিত্রনাট্য চরিত্রবিন্যাস আরফান আলী খান। সাউন্ড পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য। নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। বিভিন্ন চরিত্রে অক্ষয়, কৃষ্ণেন্দু, আরফান, পাওলি ও অর্পিতা। তো চলুন ফিরে যাই আবার গপ্পে। ঋত্বিক ভাদুড়ির লেখা দামিনী। ভূতে ধরবে কিনা জানি না, কিন্তু ওতে তো ধরতে পারে। কে দামিনী? হ্যাঁ, আপনি জানেন তাহলে? ওকে কিন্তু অনেকেই দেখেছে, যদিও কারোর ক্ষতি করেনি, ও শুধু লোককে ভয় দেখায়। ও প্রথমে অন্য কোনো সুন্দরী মেয়ের রূপ ধরে, তারপর নিজের রূপ ধারণ করে। তুমি বিশ্বাস করো এইসবে? করতে তো চাইনি, কিন্তু কিন্তু কি? মানে আমি এখন যাই, কখন বৃষ্টি কমবে কে জানে, ভিজে ভিজেই চলে যাই আমি। আপনি সাবধানে যাবেন বাবু। অজয়বাবু ছেলেটির হাত শক্ত করে চেপে ধরে বলল, কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, আমি কিন্তু পুলিশ। সব বলো আমাকে, পুরো কথাটা শেষ করো। ভেবেছিলাম কাউকে বলবো না, বলেও বা কি হবে, কেউ কি বিশ্বাস করবে? আমি বিশ্বাস করব, আমাকে বলো। আমার দাদা ওই দামিনীকে দেখেছে স্যার। কি দেখেছে তোমার দাদা? পরিষ্কারভাবে বলো। আমার দাদা একটা কারখানায় কাজ করত, বাড়ি ঢুকতে ঢুকতে সেই সন্ধে লেগে যেত। কোনোদিন যদি তাড়াতাড়ি কাজ হয়ে যেত, তখন ওই বন্ধুদের সঙ্গে সন্ধেবেলায় তাস খেলতে বসত। সেদিনটা ছিল সোমবার আর অমাবস্যার রাত। দাদার কাজ থেকে ফিরতে সেদিনও দেরি হয়ে গিয়েছিল। ও সাইকেল নিয়ে রাস্তা থেকে আসছিল, তখন ওই রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রায় ওখানে অ্যাক্সিডেন্ট হতো। সেই দিনও নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই রাস্তার ল্যাম্পপোস্টগুলো প্রায় দিনই নেভানো থাকে, আর সেদিনও ছিল। যাই হোক, ওই সেদিন তো দাদার শরীর খুব একটা ভালো ছিল না। ওই কোনো রকমে সাইকেল করে বাড়ি ফেরার চেষ্টা করছিল। রাস্তাটা একেবারে অন্ধকার, যদিও চাঁদের আলোয় মোটামুটি কিছু দেখা যাচ্ছিল। হঠাৎ আমার দাদার কানে একটা আওয়াজ ভেসে আসলো।
অরূপ, অরূপ। কেউ যেন দাদাকে ডাকছে, একটা মেয়ের গলা। দাদা ভালো করে শোনার চেষ্টা করলো। দাদা পরিষ্কার শুনতে পেল যে একটা মেয়ে তার নাম ধরে ডাকছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ওখানে তো কেউই ছিল না। তাহলে কে ডাকলো? দাদা এবার জোরে জোরে সাইকেল চালাতে আরম্ভ করলো। দাদা মনে হয় বুঝতে পেরেছিল যে সে বিপদে পড়েছে। হঠাৎ দাদা সাইকেল থেকে রাস্তায় পড়ে যায়, আরও হাতে চোট লাগে। ও উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু উঠতে পারলো না। কেউ যেন ওকে আটকে রেখেছে, কোনো এক অদৃশ্য জিনিস। অরূপ, ও অরূপ, অরূপ, কোথায় যাচ্ছ? আবারও কেউ একটা ওর নাম ধরে ডাকছে, ঠিক একই রকম ভাবেই ডাকছিল। আমার দাদার সারা শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। এই সময় এত অন্ধকারে কে তার নাম ধরে ডাকতে পারে? দাদা এদিক ওদিক তাকালো, আর হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ঠিক ডান দিকে। অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে, এত অন্ধকার যে তার মুখটা অবধি দেখা যাচ্ছে না। দাদা প্রশ্ন করল, কে আপনি? কে চান? মূর্তিটি কিছুই বলল না, শুধু একটু এগিয়ে আসলো। আপনি কি আমার নাম ধরে ডাকছিলেন? আপনি আমার নাম জানলেন কি করে? মূর্তিটি এবার আমার দাদার সামনে এসে দাঁড়ালো। দাদা কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ রাস্তার ডান দিকের ল্যাম্পপোস্ট জ্বলে উঠল। এবার দাদা পরিষ্কার দেখতে পেল ওটা আসলে একটি মেয়ে। দেখতে মোটামুটি ভালোই। মেয়েটি দাদার হাত ধরে তুলে দিয়েই প্রশ্ন করল, আমাকে ভালো দেখতে? দাদা কি বলবে ভেবে উঠতে পারল না, তবে বুঝতে পারলো মেয়েটির হাত প্রচণ্ড ঠান্ডা। মেয়েটি আবারও প্রশ্ন করল, কি গো, বললে না তো আমাকে কেমন দেখতে? না, খুব ভালো, আপনাকে খুব ভালো দেখতে। কিন্তু এত অন্ধকারে আপনি কি করছেন? আপনার বাড়ির লোক কোথায়? বাড়ির লোক নেই গো, আমি এখানে একা থাকি। তুমি থাকবে আমার সাথে অরূপ? দাদা কিছু না বলেই সাইকেলটা রাস্তা থেকে তুলে নিল। নিজের জামার থেকে ধুলো ঝেড়ে নিয়ে দাদা মেয়েটিকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি কে? আর আমার নাম জানলে কি করে? মেয়েটি আমার দাদার গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, আমার নাম দামিনী, আমি সবার নাম জানি। দাদা আবারও অনুভব করতে পারল মেয়েটির হাত বরফের মতো ঠান্ডা। আচ্ছা, এবার তোমার আমাকে কেমন লাগছে বলো তো? মেয়েটি এবার সামনে ফিরে তাকালো, তবে এইবার দৃশ্যটা ছিল অন্যরকম। আগের মেয়েটির রূপ আর এখনকার রূপের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কি ভয়ানক সেই দৃশ্য! মেয়েটির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। মেয়েটি পাগলের মতো হাসছিল আর বলছিল, অরূপ, আমায় ছেড়ে যেও না, বিশ্বাস করো আমি তোমায় ঠকাবো না। অরূপ, তুমি আমার সঙ্গে থাকো, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমার দাদা আর সময় নষ্ট করেনি। ও তাড়াতাড়ি সাইকেলে চেপে সেখান থেকে পালিয়ে যায়। যদিও পথে নানান রকম বাধা বিপত্তি আসে, কিন্তু কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসে ও। আমাদের বাড়ির উঠোনের সামনে ও সাইকেল নিয়ে পড়ে যায়। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। আমি দেখলাম আমার দাদা অজ্ঞান হয়ে গিয়েছে। ডাক্তারকে ডেকে নিয়ে এলাম। ডাক্তার দেখে বলল ও কিছু দেখে ভয় পেয়েছে। প্রায় 1 সপ্তাহ পর ও এই পুরো অভিজ্ঞতাটা আমাদের বাড়ির সবাইকে বলল। তার আগে ও বিছানা থেকে উঠতেই পারছিল না, কথা বলার মতো শক্তি ছিল না ওর। আমার দাদার সঙ্গে এই ঘটনা ঘটার পর আরও অনেক লোক এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। তারাও নাকি কোনো এক সময়ে দামিনীকে দেখেছে, আর তারাও নাকি কিছুদিন অসুস্থ ছিল। এরপর থেকেই সন্ধে নামলেই ওই রাস্তা দিয়ে কেউ যায় না। সবাই মনে করে যে এখনো দামিনী ওখানেই ঘুরে বেড়ায়। অজয়বাবু মন দিয়ে এতক্ষণ ছেলেটির কথা শুনছিলেন। এবার তিনি সিগারেটের ধোঁয়াটা মুখ থেকে ছাড়তে ছাড়তে বললেন,
আমি মানলাম যে তোমার দাদার সঙ্গে যেটা ঘটেছে সবই সত্যি, কিন্তু এটা হতেও তো পারে যে একটা গ্যাং বেশ কিছুদিন ধরে বা বেশ কিছু বছর ধরে ওখানে মানুষকে ভয় দেখানোর জন্য বসে আছে। আমি জানি না কেন পুলিশেরা ভালোভাবে তদন্ত করছিলেন না এতদিন। এই কেসটা কিন্তু ছোটোখাটো কেস নয়। আমি আজ ওই রাস্তা দিয়েই যাব। আমি দেখতে চাই কে কে ইনভলভড আছে এই বাজে কাজটার সঙ্গে। আমি সব কথাই তো আপনাকে বললাম, এবার সত্যি মিথ্যে বিচার আপনিই করবেন। বৃষ্টিটা অনেকটা কমেছে, এবার আমি আসি। আপনিও বেরিয়ে পড়ুন, তবে সাবধানে। আবারও কোথাও যেন বাজ পড়ল। ছেলেটি ওখান থেকে চলে গেল। অজয়বাবু মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে ভাবলেন এবার ছাতাটা নিয়ে বেরোনো উচিত। হঠাৎ অজয়বাবুর ফোনটা বেজে উঠল। ফোনটি ধরলেন তিনি। অপর দিক থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। কি গো, তুমি কখন ফিরছো? আত্মীয়-স্বজন সব চলে এসেছে তো? এই তো, আমি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। যা বৃষ্টি শুরু হয়েছিল। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। তুমি আসার পরেই কিন্তু আমি কেক কাটবো। কিন্তু আমার জন্য তোমরা এত রাত অবধি ওয়েট করছো কেন? প্রায় 9টা বাজে। আরে রাতে তো আবার খাওয়া দাওয়া আছে। আরে বাবা, ঠিক আছে, তুমি আগে এসো। আর শোনো, হ্যাপি অ্যানিভার্সারি। ওকে ডিয়ার, এই আমি আর 30 মিনিটের মধ্যেই বাড়ি ঢুকছি। বাই। এই বলে ফোনটা কেটে দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। বেশ কিছু দূর হাঁটার পর দুটো গলি পড়ল। অজয়বাবু ভাবলেন ডান দিকের গলিটা ধরলে অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো, কিন্তু বিপুলবাবু আর ওই ছেলেটা যে বলল রাস্তাটা সুবিধের নয়, ও কিছু হবে না। ওইসব বাজে কথা, ভূত প্রেত ওগুলো লোকের কল্পনা মাত্র। যাই। তিনি ঠিক করলেন সেই গলি দিয়ে যাবেন। গলিটা বড্ড সরু এবং অন্ধকার। কিছুক্ষণ হাঁটার পর একটা বড় রাস্তা পড়ল। রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে রামপুকুর ইটভাটা। চারিদিকে গাছপালা ও গোটা কয়েক বাড়িও সেখানে আছে। অজয়বাবু রাস্তার এক ধার দিয়ে একা একা হাঁটতে হাঁটতে এগোচ্ছেন। হঠাৎ তার কানে এলো এক মহিলার কণ্ঠস্বর। অজয়বাবু পেছন ফিরে তাকালেন। একটি অল্প বয়সী মেয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলোয় তিনি দেখলেন মেয়েটি ছোটখাটো হলেও দেখতে ভারী সুন্দর। তিনি মেয়েটির দিকে এগিয়ে গেলেন। কে তুমি? কি হয়েছে? আমাকে একটু এগিয়ে দেবেন বাড়ি অবধি? আসলে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো, আমার কাছে ছাতাও নেই। আমার বাড়ি রামপুকুর ইটভাটার কাছে। যদি কিছু না মনে করেন একটু সাহায্য করবেন। আপনি পুলিশ বলেই অনুরোধ করছি। অজয়বাবু মেয়েটিকে তার ছাতার তলায় আসতে বললেন। মেয়েটি সেই ছাতার তলায় নিঃশব্দে চলে এলো। তারপর আবার হাঁটা শুরু করলেন। প্রথম প্রশ্নটা অজয়বাবুই করলেন। এত রাতে তুমি এখানে কি করছিলে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তো বেশিরভাগ সময় এই এলাকাতেই থাকি। কেন? কি কাজ এখানে? সব কথা আপনাকে বলবো কেন? আমি পুলিশ, তাই। আর এইরকম রাস্তায় একা মেয়ে, ভয় লাগে না? কিসের ভয়? ভূতের? সব সময় সবাই কথার মাঝখানে ভূত প্রেতকে কেন ঢোকায় বুঝতে পারছি না। দেখো, আজকাল ভূতের থেকেও মানুষ বেশি ক্ষতি করে। যাই হোক, তোমার বাড়িতে কে কে থাকেন? তারা তো কেউ নিতে আসতে পারে তোমাকে। মেয়েটি আবারও চুপ করে থাকলো। কি হলো, বললে না তো তোমার বাড়িতে কে কে থাকেন? মেয়েটির চোখে জল। অজয়বাবু তাড়াতাড়ি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে আরে, এ কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি এখন একা থাকি।
কেউ নেই আমার সঙ্গে। আগে বাবা মার সঙ্গে থাকতাম, কিন্তু আর থাকি না। কেন, মা বাবার উপর অভিমান হয়েছে তাই তাদের সঙ্গে থাকো না? মেয়েটি যেন কিছু একটা বলতে গিয়েও বলল না। হঠাৎ করেই পাশের জঙ্গল থেকে একটা বিকট শেয়ালের শব্দ ভেসে এলো। আচমকা সেই শব্দে অজয়বাবুর শরীর যেন একটু কেঁপে উঠল। ভয় পাচ্ছেন নাকি? অজয়বাবু হাসতে গিয়েও হাসতে পারলেন না। তিনি কেবল বললেন, ভয় পাবো কেন? এইসব ছোটখাটো ব্যাপারে আমি ভয় পাই না। এই যতই হোক আমি একজন পুলিশ অফিসার। ভূতেও ভয় পান না? কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন অজয়বাবু। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, বৃষ্টিটা থেমেছে, এবার ছাতাটা বন্ধ করি। ভাবুন, আমি এখন বললাম যে আমি জীবিত নয়, তাহলে আপনি কি করবেন? কি সব বলছো তুমি? পাগল হয়ে গেছো দেখছি। মেয়েটি হাসতে লাগলো। অজয়বাবু একটু নরম সুর করে বললেন, আচ্ছা, এতক্ষণ ধরে আমাদের কথা হচ্ছে, কিন্তু এই তোমার পরিচয়টা আমার জানা হলো না। আচ্ছা, তোমার নাম কি? দামিনী। হঠাৎ সারা আকাশ জুড়ে যেন একটা কালো মেঘ জমাট বাঁধতে শুরু করলো। অপরদিকে আকাশ আলো করে কোথাও যেন একটা সজোরে বাজ পড়ল। অজয়বাবু মুহূর্তের জন্য চমকে গেলেন। তিনি মনে মনে বললেন, তাহলে এটাই সেই দামিনী যে মানুষকে ভয় দেখায়। এখনই কিছু বলা উচিত হবে না, এখন আমাকেও নাটক করে যেতে হবে। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, তোমার কি এসব কথা ছাড়া আর কোনো কথা আসে না? অন্য কথা বলতে পারো না? মেয়েটি আবারও হাসতে লাগলো। এবার তার হাসি অজয়বাবুর ঠিক ভালো লাগলো না। অজয়বাবু একটু উত্তেজিত হয়ে বললেন, এত হাসির কি আছে? শুধুই হেসে যাচ্ছ কেন? মানুষ মরে যাওয়ার পর তার কোনো অস্তিত্ব থাকে না। এইসব ভূত প্রেত আমি মানি না। দূর থেকে দুটো কুকুর অজয়বাবু এবং সেই মেয়েটির দিকে ঘেউ ঘেউ করতে করতে তেড়ে এলো। মেয়েটি ভয় পেয়ে গেল তৎক্ষণাৎ। সে তাড়াতাড়ি অজয়বাবুর হাতটা চেপে ধরে চিৎকার করে উঠল। অজয়বাবু মুহূর্তের মধ্যে নিজের হাতটা সরিয়ে নিলেন, কারণ মেয়েটির হাতটা যেন বরফের মতো ঠান্ডা। অজয়বাবু তৎক্ষণাৎ মেয়েটিকে প্রশ্ন করলেন, আরে, তোমার হাত এত ঠান্ডা কেন? আগে কুকুরগুলোকে তাড়ান, তাড়ান বলছি। অজয়বাবু রাস্তা থেকে কিছু ইটের টুকরো তুলে সেই কুকুরগুলোর দিকে ছুঁড়তে লাগলেন। কুকুর দুটো লেজ গুটিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটির মুখ এবার হাসিতে ফুটে উঠল। মেয়েটি বলল, বাবা, ধন্যবাদ পুলিশ বাবু, এই তো আমার বাড়ি চলে এসেছে। সে না হলে হলো, কিন্তু তুমি তোমার কারণটা আমাকে বললে না তো। মেয়েটি অজয়বাবুর দিকে আরো কিছুটা এগিয়ে এসে বলল, কি কারণে কথা বলছেন আপনি? এই যে তোমার সঙ্গে তোমার মা বাবার কোনো ঝামেলা হয়েছে কিনা। মেয়েটি আবারও হাসতে লাগলো। কিছুক্ষণ পর মেয়েটি অজয়বাবুকে জিজ্ঞাসা করলো, আমি যদি আপনাকে কারণটা বলি, আপনি ভয় পেয়ে যাবেন না তো? কি এমন কারণ যেটা শুনে আমি ভয় পেয়ে যেতে পারি? তুমি তখন নিজেকে দামিনী বললে, সেটা মিথ্যে কথা আমি জানি। তুমি এই নামটা নিয়ে এখানকার সবাইকে ভয় দেখাচ্ছ। তুমি দামিনী নও, তুমি ওর নাম নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছ। মেয়েটি তার কথায় কোনো পাত্তা না দিয়েই বলল, এই তো রামপুকুর চলে এসেছে, এবার আপনি আসতে পারেন। আচ্ছা, তুমি কেন বলতে চাইছো না ব্যাপারটা? নাকি একটা পুলিশ অফিসারকে ব্যাপারটা বলতে ভয় পাচ্ছ? শুনবেন? তাহলে শুনুন, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি মারা যাই।
অজয়বাবু এই কথাটা শোনার পর যেন কিছুই বলতে পারলেন না। রাস্তার আলোগুলো এতক্ষণ জ্বলছিল, কিন্তু এখন সেটা ধপ করে নিভে গেল। মেয়েটির মুখ অন্ধকারে এখন আর দেখা যাচ্ছে না। মেয়েটি আবারও বলতে আরম্ভ করলো, আপনি আমার মা বাবার কথা জিজ্ঞেস করেছিলেন না? আমার মা বাবার সঙ্গে আমার কিচ্ছু হয়নি। আমি নিজেই আমার প্রাণ নিয়েছি শুধুমাত্র অরুণের জন্য। ও আমাকে বিয়ে করবে বলেছিল, কিন্তু ও সেটা করেনি। ও ঠকিয়েছে আমাকে। কি সব বলছো তুমি? তুমি যদি মরে গিয়ে থাকো তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি কি করে? কারণ মরার আগে সব মানুষই মৃত মানুষদের দেখতে পারে। না না না, হতে পারে না। সত্যি কথা বলো, তুমি কে? তুমি কে বলো? আমি দামিনী, আমি মৃত, আমি অতীত, আমি অশরীরী, আমি ডাইনি। এই বলে মেয়েটি পাগলের মতো হাসতে শুরু করলো। অজয়বাবু তাড়াহুড়ো করে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। রাতের অন্ধকার যেন তাকে গিলে খেতে ছুটে আসছে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা একেবারেই ঠিক হবে না। অজয়বাবু দৌড়তে শুরু করলেন, কিন্তু রাস্তা কিছুতেই ফুরোয় না। অজয়বাবুর মনে হলো তিনি যেন একই রাস্তা দিয়ে বারবার দৌড়চ্ছেন। অনেকক্ষণ দৌড়ানোর পর অজয়বাবু হাঁপিয়ে গেলেন এবং সেখানে মাটিতে ধপ করে বসে পড়লেন। তার আর দৌড়ানোর ক্ষমতা নেই। তার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। তিনি হঠাৎ করেই শুনতে পেলেন কারা যেন বল হরি হরি বল বলতে বলতে এগিয়ে আসছে। শব্দটা পেয়ে অজয়বাবু মাথা তুলে দেখলেন জনা ছয়েক লোক একটা মৃতদেহ নিয়ে এদিকেই আসছে। তারা সকলে জোরে জোরে বল হরি হরি বল, বল হরি হরি বল, এই একই নাম বলতে বলতে আসছে। অজয়বাবু কোনো রকমে উঠে দাঁড়ালেন। এবার তিনি চেঁচাতে শুরু করলেন, কে তোমরা? কি চাও আমার থেকে? কি 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 করেছি আমি? অজয়বাবু ঠিক করলেন এবার তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু হঠাৎই তিনি অনুভব করলেন তার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে। তিনি কিছুতেই নড়তে পারছেন না। কেউ কি তাকে আটকে ধরেছে? তিনি নিজের পায়ের দিকে তাকিয়ে চমকে গেলেন। তার পায়ের তলার সেই মাটিতে শুয়ে রয়েছে দামিনী। মেয়েটির সারা মুখে রক্ত, চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু কিন্তু এ কি? সেই 6 জন লোক অজয়বাবুর ঠিক সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তাদের সকলের মুখ দিয়ে রক্ত ঝরছে। তারা সকলেই অজয়বাবুর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। তারপর তারা মরার খাটটিকে ঘাট থেকে নিচে নামিয়ে রাখল। মৃতদেহটি সাদা কাপড়ে ঢাকা। হঠাৎ মৃতদেহটি নড়াচড়া করতে লাগলো। কিছুক্ষণ পর অজয়বাবু আরো ভয় পেয়ে গেলেন যখন তিনি দেখলেন মৃতদেহটি আস্তে আস্তে খাটের ওপর উঠে বসে পড়ল। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সেই মৃতদেহটি আর কারো নয়, স্বয়ং দামিনী। অজয়বাবু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, তুমি এখানে কি করছো? কেন তুমি আমাকে তাড়া করছো এভাবে? আমি তো আপনাকে তাড়া করতে চাইছি না অজয় বাবু। আপনি ভালোই ভালোই আমার কাছে চলে আসুন, তাহলে আমি আর তাড়া করব না। না না, আমি কিছুতেই তোমার কাছে যাব না। আমার সংসার আছে, আমার স্ত্রী আছে, আমার বাবা মা আছে, আমার সন্তান আছে। আমি তোমার কাছে কেন যাব?
পুলিশ বাবু, কেন এত দেরি করছেন? এদের অনেক কাজ আছে যে। এরা আমার শরীর পোড়াতে যাচ্ছে। আপনি মরে গেলে আপনারটাও পুড়িয়ে দেবে। আসুন। অজয়বাবু কিছু যেন বলতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। অজয়বাবুর দুটো চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো। একটা সময় নিজেকে তিনি একটু একটু করে হালকা অনুভব করলেন। তারপর চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে এলো। অজয়বাবু যখন চোখ খুললেন, তিনি নিজেকে পেলেন একটা হসপিটালের বেডে। তার ঠিক সামনে বসে একজন ডাক্তার, তার পাশে দাঁড়িয়ে রয়েছে নার্স। ডাক্তারবাবু বললেন, কি মিস্টার অজয়, এখন আশা করি ভালো লাগছে। যাই হোক, আপনি রাস্তায় পড়েছিলেন, ওখানকার স্থানীয় লোক আপনাকে তুলে এখানে নিয়ে এসে ভর্তি করেছে। রে মশাই, আপনার স্ত্রী তো বাইরে বসে বসে কেঁদেই চলেছেন সেই কখন থেকে। কি যে করেন আপনি! আরে আরে, উঠবেন না, উঠবেন না, শুয়ে থাকুন, একেবারে এখন উঠবেন না। আরও কিছুক্ষণ আপনাকে বিশ্রাম নিতে হবে। সিস্টার, ওই মেডিসিনগুলো ওনাকে দিয়ে দাও। হ্যাঁ, আরে আরও কিছুক্ষণ পর আপনি স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলবেন, ঠিক আছে? আমি এখন তাহলে আসি। সিস্টার, আপনি মেডিসিনগুলো দিয়ে আমার কাছে একবার আসুন। তারা দুজন সেখান থেকে বেরিয়ে গেল। অজয়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি যেন আবারও একটা নতুন জীবন ফিরে পেলেন। কি মনে হতেই অজয়বাবু হসপিটালের রুমের ডান দিকের জানালার দিকে তাকালেন একবার, এবং তারপর তিনি যেটা দেখলেন সেটা দেখে তার সারা শরীর ভয়ে কাঁপতে আরম্ভ করল। তিনি দেখলেন জানালার কার্নিস থেকে দুটো পা ঝুলে রয়েছে। এক দৃষ্টে সেদিকেই তাকিয়ে রইলেন। হঠাৎ করেই একটা মুখ জানালার কার্নিস থেকে ঝুলে পড়ল একেবারে জানালার কাচের উপর। একে এই মুখটাও তো তার চেনা, এ যে দামিনী।